ওকে, তো আজকে আমরা পড়তে শুরু করব প্যারাগ্রাফের সবগুলো শর্ট কোশ্চিন আজকে আমরা পড়ে ফেলার চেষ্টা করব, এবং আজকে তোমাদেরকে যে এই শর্ট কোশ্চিন যেগুলো পড়াবো এগুলো থেকে অ্যাটলিস্ট 2টা তোমরা কমন পাবা পরীক্ষায়। দেখো, তো প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন এ প্যারাগ্রাফ। ডিফাইন এ প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফের অর্থ কি? প্যারাগ্রাফটা কি জিনিস? আমরা প্রত্যেকদিন একটা একটা করে টপিক শেষ করব। দেখো, প্যারাগ্রাফ, a paragraph is a piece of writing. Usually it consists of a group of sentences dealing with a single theme. So প্যারাগ্রাফ কি জিনিস? এটা হচ্ছে তোমার গ্রুপ অফ সেন্টেন্সেস ইন এ প্যারাগ্রাফ। উই উইল সি দিস ইজ এ প্রেজেন্টেশন অফ এ গ্রুপ অফ সেন্টেন্সেস, এবং যেগুলা শুধুমাত্র একটা নির্দিষ্ট থিম, একটা প্যারাগ্রাফ, একটা প্যারা একটা নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপরে লেখা হয়। ঠিক আছে? It is a unified and coherent piece of prose. It is a unified. So here we will see the 1, 2, 10, 20, 30, এনিথিং। তো এতগুলা সেন্টেন্স একসাথে বসে ইউনিফাইড হবে, কোহিরেন্ট পিস অফ রাইটিং। এখন কোহিরেন্ট এই ওয়ার্ডটা তোমাদের কাছে নিউ লাগতে পারে। কোহিরেন্ট কি জিনিস? কোহিরেন্ট হচ্ছে কোনো একটা রাইটিংয়ে, হ্যাঁ, ক্রোনোলজিক্যালি শব্দ অর্থ কি? যে একদম সিরিয়াল মেইনটেইন করে। তুমি একটা মনে করো কোথাও একটা ঘুরতে গেছো, সেটার উপর তুমি একটা প্যারাগ্রাফ লিখছো অথবা ইসে লিখছো। তো এখানে একবারে তুমি মনে করো তুমি শুরুই করলা, আমি গাড়িতে উঠছি আমার ফ্রেন্ডদের সাথে আমি অনেক আনন্দ করে গান গেয়ে আমি ঘুরতে গেছি। তাহলে এটা তো হচ্ছে কোহেরেন্ট হলো না। কোহেরেন্ট কি হবে? তুমি যেভাবে শুরু করছো, স্টেপ বাই স্টেপ যে লেখা সেগুলোকে বলা হয় কোহেরেন্ট পিস অফ প্রোজ। সো in a paragraph it have to be unified, and it also have to be, you see, coherent piece of writing, coherent piece of prose. It can be an independent piece of writing or a particular topic or a part of bigger composition. আচ্ছা, এই সেন্টেন্সটা মানুষটা বুঝতে হবে। It can be an independent piece of writing or a particular topic or a part of bigger composition. একটা প্যারাগ্রাফ, সেটা মনে করো একটা সিঙ্গেল প্যারাগ্রাফ। তোমাকে মনে করো বলা হয়েছে যে তুমি বুক ফেয়ার সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লেখো। তো এখানে যখন তোমাকে বুক ফেয়ার নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে, তুমি শুধুমাত্র এখানে বুক ফেয়ার সম্বন্ধেই কথা বলবা। সো ইট ইজ ইন্ডিভিজুয়াল পিস অফ রাইটিং। কিন্তু এখন তোমাকে যদি বলা হলো যে তুমি মেরিট অ্যান্ড ডিমেরিট অফ মোবাইল ফোন, ইউজিং মোবাইল ফোন, এটা সম্বন্ধে তুমি একটা কম্পোজিশন লেখো, তখন তুমি কি করবা? তুমি কিন্তু কম্পোজিশনে একাধিক প্যারা থাকতে পারে। সাধারণত একটা আইডিয়াল কম্পোজিশনে 5 থেকে 7টা প্যারা লিখতে হয়। ঠিক আছে? তো তুমি প্রথম একটা প্যারাতে তুমি দেখা গেল যে তুমি হচ্ছে তুমি মেরিট সম্বন্ধে কথা বললা, তার একটাতে তুমি হচ্ছে ডিমেরিট সম্বন্ধে কথা বললা, একটা প্যারাতে তুমি মোবাইল যে একটা সায়েন্সের একটা অনবদ্য একটা অবদান, সায়েন্সের যে একটা ব্লেসিং, এই নিয়ে তুমি কথা বললা। সো একটা প্যারাগ্রাফ একটা সিঙ্গেল থিম নিয়েও হতে পারে, অথবা বিগার কোনো কম্পোজিশনের শর্ট পার্টও তোমার হতে পারে। ঠিক আছে? In both cases, it is a group of several sentences that develop one main point. এবং যেরকমই হোক, প্যারাটা যেরকমই হোক, সেখানে একটা সিঙ্গেল একটা টপিক, একটা মেইন পয়েন্টকে তোমাকে ডিসক্রাইব করতে হবে, সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে তোমাকে। ওকে? An effective paragraph often begins with the main point called the topic sentence. এখন টপিক সেন্টেন্স কি জিনিস? টপিক সেন্টেন্স হচ্ছে তোমার প্যারাগ্রাফটা তুমি কিসের উপরে লিখছো সেটার ওভারঅল একটা ধারণা দেওয়া হয় যে প্রথম সেন্টেন্সে, সেটাকে বলা হয় হলো টপিক সেন্টেন্স, যেখানে ওই প্যারাগ্রাফটার মেইন থিমটা আমরা ওই সেন্টেন্সের মধ্যে তুলে ধরবো। ওকে? All the sentences in a paragraph must be about the same subject to have a unity. এবং ওই প্যারাগ্রাফের প্রত্যেকটা সেন্টেন্সই একটা মেইন পয়েন্ট। তুমি বুক ফেয়ার নিয়ে তুমি প্যারাগ্রাফ লিখছো, তুমি এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে তুমি প্যারাগ্রাফ লিখছো, তুমি স্কুল ম্যাগাজিন নিয়ে প্যারাগ্রাফ লিখছো, প্রত্যেকটা ওই প্যারাগ্রাফের প্রত্যেকটা সেন্টেন্স ওই মেইন যে টপিকটা আছে, যে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আমি লিখছি অথবা স্কুল ম্যাগাজিন নিয়ে যে আমি লিখছি, ওইটার চারদিকে বেষ্টিত অবস্থায় হবে। ওকে,
আচ্ছা, it is noted that paragraph should be a systematic should have a systematic beginning, middle, দাঁড়াও তো, it is noted that a paragraph should have a systematic beginning, middle and conclusion. So it is very important to have a proper structure of a sentence. Okay, অফ এ প্যারাগ্রাফ, সরি, অফ এ প্যারাগ্রাফ কি থাকতে হবে, একটা সুন্দর একটা সিস্টেমেটিক একটা বিগিনিং থাকতে হবে, একটা মিডল থাকতে হবে, একটা বডি থাকতে হবে এবং কনক্লুশন থাকতে হবে। দ্য লেন্থ অফ এ প্যারাগ্রাফ মে ভ্যারি ফ্রম ওয়ান সেন্টেন্স টু মেনি সেন্টেন্সেস। একটা প্যারাগ্রাফের লেন্থ তোমার ভ্যারি করবে সাবজেক্ট ম্যাটারের উপর। ইট মে বি শর্ট অর লং অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি অফ দ্য টপিক, এবং টপিকের প্রয়োজনে এটা শর্টও হতে পারে আবার তোমার লংও হতে পারে। রেগার্ডলেস টু ইটস লেন্থ অর পারপাস এ প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্স দ্যাট ডেভেলপ ওয়ান মেইন পয়েন্ট। যাই হোক, যেটাই তোমার লেন্থ হোক, একটা প্যারাগ্রাফ একটা গ্রুপ অফ সেন্টেন্স যেখানে একটা মেইন পয়েন্টকে রিভলভ রাউন্ড করে অনেক তোমাকে সেন্টেন্সের মাধ্যমে ওই মেইন যে তোমার থিমটা আছে, যে তোমার মেইন পয়েন্টটা আছে, এটাকে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, সো দিস ইজ কল্ড প্যারাগ্রাফ, ভেরি ইজি ওয়ান, দুই একবার পড়ে নিবা তাহলে এটা পারা যাবে। এরপর আসি আমরা যে হোয়াট আর দ্য ইসেনশিয়াল পার্টস অফ এ প্যারাগ্রাফ অর হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ওয়েল অর্গানাইজড প্যারাগ্রাফ। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমাদের প্রোজ অথবা পোয়েট্রির শর্ট কোশ্চিনের অ্যান্সারের যে লেন্থ, সেটা কিন্তু ওইটার উপর ডিপেন্ড করে রাইটিং কোর্সের কিন্তু অ্যান্সারের লেন্থ অতটা হবে না। ঠিক আছে, এটা স্বাভাবিকভাবেই এগুলাতে তোমার বানায় লেখার কোনো কিছু থাকে না, এবং স্বাভাবিকভাবে প্রোজ এবং পোয়েট্রি অথবা অন্যান্য যে কোর্সগুলো আছে ওগুলার চেয়ে এগুলা শর্ট কোশ্চিনটার লেন্থগুলা অনেক ছোট হয়। এরকম দেখা যাবে যে অনেক শর্ট কোশ্চিন আছে যেগুলোর উত্তর তোমার 3-4 সেন্টেন্সের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো এটাতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এই যে যেরকম 2 নাম্বারই, যে হোয়াট আর দ্য ইসেনশিয়াল পার্টস অফ এ প্যারাগ্রাফ অর হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ওয়েল অর্গানাইজড প্যারাগ্রাফ। দেখো, এ প্যারাগ্রাফ ইজ অ্যান অর্গানাইজড অর কোহেরেন্ট পিস অফ রাইটিং। কোহেরেন্ট মানে বলে দিছি তোমাদেরকে। ইট হ্যাজ 3 ইন্টিগ্রেটেড পার্টস। দে আর দ্য প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসার, the developers and the terminator. The structure of a paragraph is shown in the fellow figure. মানে একটা প্যারাগ্রাফের তোমার স্ট্রাকচারটা কেমন হবে, প্রথমে থাকবে একটা ইন্ট্রোডিউসার অর দ্য বিগিনিং অর টপিক সেন্টেন্স। ইন্ট্রোডিউসারকে আমরা 3 ভাগে বলতে পারি, ইন্ট্রোডিউসারকে ইন্ট্রোডাকশন বলতে পারি, বিগিনিং বলতে পারি অথবা টপিক সেন্টেন্স বলতে পারি। মানে ইন্ট্রোডিউসারের মধ্যে এই কয়টাকে ইন্ট্রোডিউসারের মধ্যে থাকে। এরপর ডেভেলপার কি জিনিস, বডি অর মিডল। তুমি একটা প্যারাগ্রাফের বডিতে কি কি জিনিস লিখছো, তুমি কিভাবে ওই প্যারাগ্রাফটাকে ফুটায় তুলতেছো, তুমি কিভাবে ওটাকে ডেসক্রাইব করতেছো, ওইটা থাকবে ডেভেলপার্সের মধ্যে। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ টার্মিনেটর কি জিনিস, কনক্লুশন অ্যান্ড এন্ড। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ এ প্যারাগ্রাফ। একদম সহজ, এর চেয়ে সহজ কোনো কিছু হয় না। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি, ডিস্টিংগুইশ বিটুইন ন্যারেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ন্যারেটিভ এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে আমাদেরকে তুলনা করতে হবে। আমরা যখন ছোট ছিলাম, তোমরা অনেক ইয়েতে দেখবা, ছোট ছিলাম কেন বলি, আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন ছিলাম, আমাদের স্যারেরা আমাদেরকে স্ট্রিক্টলি মানা করছিল কয়েকটা জিনিস। তার মধ্যে একটা হচ্ছে টেবিল আকারে উত্তর না লিখতে। তোমরা দেখবা যে অনেক বইয়ে অনেক জায়গাতে তোমাদেরকে হচ্ছে টেবিল আকারে লিখতে বলা হবে। টেবিল আকারে লেখার জন্য ইন্সপায়ার করা হবে, কখনোই টেবিল আকারে লিখবা না। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা অনেক প্রশ্নে দেখবা যে পয়েন্ট করা থাকে, তুমি পয়েন্টটাকে হাইলাইট করে তারপর তুমি ওই পয়েন্টকে ডিসক্রাইব করে লিখলা, এই পয়েন্টটা করবা না। এই দুইটা জিনিস সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবা। এক হচ্ছে টেবিল, আরেকটা হচ্ছে পয়েন্ট করা। এর ফলে হয় কি যে স্যারেরা এক্সট্রা অ্যাটেনশন দেয়, এটার প্রতি স্যারের এক্সট্রা অ্যাটেনশন দেয়, এবং এটা অনেক সময় তোমার হচ্ছে প্লাস পয়েন্টের চেয়ে মাইনাস পয়েন্ট হয়ে যায় বেশি। তো এজন্য আমি তোমাদের এখানে যতগুলা গিয়ে দেখবা যে হচ্ছে ডিফারেন্স বের করতে বলবে, সবগুলো আমি এরকম প্যারা আকারে তোমাদেরকে করে দিছি। দেখো, এ ন্যারেটিভ প্যারাগ্রাফ ইজ এ টাইপ অফ প্যারাগ্রাফ দ্যাট টেলস। এখন ন্যারেটিভ প্যারাগ্রাফ কি জিনিস আর ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি জিনিস।
A narrative paragraph is a type of paragraph that tells a story or describes an event. এটা তো বুঝতে পারছি, সহজ জিনিস। It presents a sequence of action or incident in the order they happen. তো এখানে কি হয়, কোনো একটা ঘটনা সিকোয়েন্স অফ অ্যাকশন অর ইনসিডেন্ট ইন অর্ডার দে হ্যাপেন, কোনো একটা ঘটনা কিভাবে ঘটছে। তুমি হচ্ছে কক্সবাজার ঘুরতে গেছো, এটা কিভাবে শুরু হয়েছে? তুমি সকালে ঘুম থেকে উঠছো, রেডি হইছো, সবার সাথে মিট করছো, বাসে উঠছো, কোনো জায়গাতে থামছো, তারপর কক্সবাজারে গেছো, ওইখানে ঘুরছো, এসে হ্যান ত্যান সব কিছু ক্রোনোলজিক্যালি, হ্যাঁ ক্রোনোলজিক্যালি যে হয়েছে, ঠিক যেভাবে ঘটনাগুলো ঘটছে ঠিক সেভাবেই তোমার তুলে ধরা হবে ন্যারেটিভ প্যারাগ্রাফে। ওকে, ইন এ ন্যারেটিভ প্যারাগ্রাফ দ্য রাইটার এক্সপ্লেইনস something that has happened, such as personal experience, an event or an incident. তো এখানে কি হয়, রাইটার এক্সপ্লেইন করে কোনো একটা কিছু যেটা হয়ে গেছে, কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স, কোনো ইভেন্ট, কোনো ঘটনা, তোমার স্কুলে প্রাইজ গিভিং সেরিমনি হয়েছে, অর অ্যান ইনসিডেন্ট, কোনো একটা ঘটনা। ওকে, ইট ইউজুয়ালি ফলোজ এ টাইম অর্ডার beginning from the start of the event and moving step by step to the end. হ্যাঁ, যেভাবে শুরু হয়েছে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত ঠিক সেভাবেই আমাদের সামনে তুলে ধরা হয়। বিকজ অফ দিস ইট often includes word like first, then, after that, and finally. তো এজন্য আমরা এই ধরনের প্যারাগ্রাফগুলোতে, ন্যারেটিভ প্যারাগ্রাফগুলোতে আমরা এই ওয়ার্ডগুলো লক্ষ্য করব, ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, এগুলো আমরা লক্ষ্য করব। দ্য মেইন পারপাস অফ তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? ইয়েস। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। গতদিনের পর থেকে আমার মধ্যে একটা ট্রমা কাজ করতেছে, কখন স্ক্রিন অফ হয়ে যায়। Okay, so the main purpose of a narrative paragraph is to entertain or ইনফর্ম দ্য রিডার বাই টেলিং এ স্টোরি। তো মেইনলি এই ধরনের যে প্যারাগ্রাফগুলো, এখানে তোমাকে একটা স্টোরি টেল করা হবে, তোমাকে একটা গল্প বলা হবে। গল্প কীরকম, যে কোনো একটা ইভেন্ট, কোনো একটা ঘটনা যেভাবে ঘটেছে ঠিক সেভাবেই তোমার সামনে তুলে ধরা হবে। ঠিক আছে, সো দিস ইজ কল্ড ন্যারেটিভ প্যারাগ্রাফ, অর দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ন্যারেটিভ প্যারাগ্রাফ। এরপর আমরা আসি এখন ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কী জিনিস। A descriptive paragraph, on the other hand, gives a detailed description of a person, place, object or situation. ওইখানে তোমাকে একটা কোনো ইভেন্ট, কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স, কোনো ঘটনা, এগুলো তোমাকে একদম ক্রোনোলজিক্যালি ফ্রম বিগিনিং টু দ্য এন্ড তোমাকে বলা হবে, হ্যাঁ, ডিসক্রাইব করা হবে। কিন্তু এখানে তোমাকে একজন মানুষ, কোনো জায়গা, কোনো সিচুয়েশান, কোনো একটা বস্তু, এটার একদম ডিটেইলড একটা ডেসক্রিপশন দেওয়া হবে। ইট ডাজন্ট টেল এ স্টোরি। এখানে ওইটার যে তোমাকে হচ্ছে স্টোরি বলা হলো, কেমনে তোমার অনুষ্ঠান শুরু হয়েছে, তোমার অনুষ্ঠানে চিফ গেস্ট কে আসছে, তাকে কিভাবে তুমি অভিবাদন জানালা, কে কি খেললো, সে কি পুরস্কার পাইলো, কিভাবে শেষ হলো, সবাই মিলে গ্রুপ ফটো নিছো, এরকম তোমাকে যে গল্পের মতো যে শোনানো হলো, এখানে কিন্তু এভাবে তোমাকে গল্প শোনানো হবে না। ইনস্টিড তার পরিবর্তে কি করবে, ইট ক্রিয়েটস এ ক্লিয়ার পিকচার ইন দ্য রিডার্স মাইন্ড বাই ইউজিং সেন্সরি ডিটেলস। তো তার পরিবর্তে এখানে কি করা হবে, তোমাকে সেন্সরি ডিটেলস মানে এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলা, হ্যাঁ, তোমাকে তোমার সামনে এভাবে উপস্থাপন করা হবে, এমন একটা ইমেজারি তোমার তোমার মনে তুলে ধরা হবে যেন তুমি একটা ক্লিয়ার একটা পিকচার তুমি দেখতে পাবা। হ্যাঁ, you will be able to visualize that particular person or event or place or object. Okay, the writer describes how something looks, sounds, smells, feels or tastes. হ্যাঁ, রাইটার মানে এমনভাবে ডিসক্রাইব করবে যেন তুমি তোমার চোখের সামনে তুমি দেখতে পাবা যে ওই মানুষটা কেমন দেখতে, অথবা ওই জিনিসটা কীরকম সাউন্ড করে, স্মেল কেমন, তার টেক্সচার কেমন, অথবা এটা টেস্ট কেমন, এগুলো তুমি বুঝতে পারবা। আর ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হেল্পস দ্য রিডার ইমাজিন দ্য অবজেক্ট ভিজুয়ালি। এবং তুমি খুব অ্যাকুরেটলি এই ধরনের প্যারাগ্রাফ পড়ার পরে তুমি খুব অ্যাকুরেটলি সেই পার্সন, সেই প্লেস, সেই অবজেক্ট, সেই সিচুয়েশানকে তুমি কি করতে পারবা, তুমি ইমাজিন করতে পারবা, তোমার সামনে একটা ওয়ার্ড পিকচার চলে আসবে তোমার চোখের সামনে। ওকে,
The main difference is that a narrative paragraph focuses on an event and actions. হ্যাঁ, ন্যারেটিভ প্যারাগ্রাফ কোনো একটা ঘটনা, কোনো কাজ কিভাবে হচ্ছে এটার উপরে বেশি ফোকাস করে, while a descriptive paragraph focuses on details and qualities. এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি করে, তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ডিটেলসগুলো আছে অথবা এর যে গুণাবলীগুলো যেগুলো আছে, হ্যাঁ, ভালো দিক খারাপ দিক, কেমন দেখতে না দেখতে, টেস্ট কেমন, এটা দেখতে কেমন, এটার সাউন্ড কেমন হয়, হ্যাঁ, এগুলো সব কিছু নিয়ে ডিটেলসে কথাবার্তা বলে আমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এ ন্যারেটিভ প্যারাগ্রাফ টেলস হোয়াট হ্যাপেন্ড, হ্যাঁ, কি হয়েছে এটা বলে হলো ন্যারেটিভ প্যারাগ্রাফ, বাট এ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ টেলস হোয়াট সামথিং ইজ লাইক, হ্যাঁ, এবং ওই জিনিসটা কেমন এটা বলে হলো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। দেখো, প্রত্যেকটা লাইন তোমাদেরকে আমি ডেসক্রাইব করে বলছি, এরপরেও যদি না পড়ো তাহলে কিন্তু এটা আমি ধরে নিব আমার নয়, তোমাদের ব্যর্থতা এটা। এরপরে আমরা আসি নাম্বার 4। আচ্ছা বলো তো দেখি, আমাদের 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার এই তিনটা প্রশ্নে কারো কোনো সমস্যা আছে? না। না দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছি? হ্যাঁ, কোনো প্রবলেম নাই। ভাইয়া কোহেরেন্টটা যদি আবার একটু বলতেন। কোহেরেন্ট শব্দের অর্থ কি, যে কোনো একটা ঘটনা অথবা কোনো একটা, যখন তুমি একটা লেখা লিখবা, প্রত্যেকের তো একটা নির্দিষ্ট ধারা আছে, তাই না? যে কিভাবে শুরু হলো, মনে করো তোমাকে বলা হলো যে তুমি তোমার প্রত্যেক দিন কিভাবে কাটাও সে সম্বন্ধে তুমি একটা প্যারাগ্রাফ, ইয়োর ডেইলি রুটিন সম্বন্ধে তোমাকে লিখতে বলা হলো, ঠিক আছে? তো ডেইলি রুটিন লিখতে গিয়ে তুমি কি প্রথমেই বলবা যে আমি বাসে চড়ে কলেজে যাই? বলো, তুমি কি তোমার ডেইলি রুটিনে প্রথমে কি তুমি বলবা যে আমি বাসে চড়ে কলেজে যাই? অবশ্যই বলবা না। তোমার ডেইলি রুটিন যদি বলা হয় তাহলে তুমি তোমার দিনটা তুমি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি একদম স্টেপ বাই স্টেপ তুমি বলবা না, যেভাবে তুমি করো, সকালবেলা তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে স্কুলের জন্য কলেজের জন্য রেডি হও, অথবা বাড়িতে নাস্তা করে তুমি হয়তো তারপর তুমি কলেজে যাও এবং কলেজে ক্লাস করো, তারপর আবার তুমি ঘুরে আসো, এসে তুমি পড়তে বসো। এটা তোমার প্রত্যেক দিনের একটা ক্রোনোলজিক্যাল তোমার স্টেপ অফ ইয়োর লাইফ। তো কোনো একটা জিনিস যখন ক্রোনোলজিক্যালি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে যখন কোনো কিছু হয়, এটাকে বলা হয় কোহিরেন্ট। যে ধারাবাহিকতা অবলম্বন করে কোনো কিছু লেখা, দিস ইজ কল্ড কোহিরেন্ট। হোপফুলি তুমি বুঝতে পেরেছো। ওকে, এরপর আমরা আসি নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে, এখানে আমাদেরকে একটা কম্পারেটিভ একটা তুলনা করতে হবে, কিসের মধ্যে? একটা কম্প্যারিজন প্যারাগ্রাফ এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফের মধ্যে। উই হ্যাভ টু শো দ্য ডিস্টিংশন বিটুইন কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। দেখো, এ কম্প্যারিজন প্যারাগ্রাফ ডিসকাসেস দ্য সিমিলারিটিস বিটুইন 2 or more people। 2 বা তার বেশি মানুষের মধ্যে যে সিমিলারিটি, এটা আমরা দেখতে পাবো, অথবা প্লেসের মধ্যে, অথবা আইডিয়ার মধ্যে, অথবা অবজেক্টের মধ্যে যে সিমিলারিটিস বিটুইন 2 থিংস, দোজ কাইন্ড অফ থিংস we will see in a comparison paragraph. It shows how they are alike. The writer points out the common features or shared qualities of the object. So in a comparison paragraph, the writer focuses on the similarities, দুইটার মধ্যে কি কি মিল আছে, হ্যাঁ, অথবা দুইটা কি কি কোয়ালিটি সেম শেয়ার করে, হ্যাঁ, দুইটার মধ্যে কি কি সেম কমন কোয়ালিটি আছে, এগুলা নিয়ে কথা বলা হয়। কম্প্যারিজন হেল্পস দ্য রিডার আন্ডারস্ট্যান্ড দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য থিংস বিং ডিসকাসড। এবং দুইটা জিনিসের মধ্যে যে সকল কমন কোয়ালিটিগুলো আছে, যে সেম কোয়ালিটিগুলো আছে, একই ধরনের যে সকল কি বলে গুণাবলী যেগুলো আছে, সেগুলো আমাদের হচ্ছে এই কম্প্যারিজন প্যারাগ্রাফে তুলে ধরা হয়, ঠিক আছে? For example, a comparison paragraph may explain how two friends have similar hobbies, attitude or lifestyle. তোমাদের দুই বন্ধুর মধ্যে কম্প্যারিজন প্যারাগ্রাফ বলা হচ্ছে, এখানে তুমি কি কি নিয়ে কথাবার্তা বলবা, যে আমার দুই ফ্রেন্ডের মধ্যে কি কি হবিস আছে, সেম হবিস, অথবা আমাদের অ্যাটিটিউড কিভাবে মিলে, আমাদের লাইফস্টাইল কিভাবে মিলে, আমরা কম্প্যারিজন প্যারাগ্রাফে সাধারণত এ সকল কথাবার্তাগুলো বলবো। ওকে, এখন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কি জিনিস? কন্ট্রাস্ট, a contrast paragraph discusses the differences between 2 or more subjects.
আমাকে একটু 2 মিনিট, আমাকে একজন কল করছে, একটু 2 মিনিট। A contrast paragraph discusses the differences between two or more subjects. হ্যাঁ, দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে, দুইটা টপিকের মধ্যে অথবা দুইয়ের বেশি টপিকের মধ্যে কি কি পার্থক্য আছে, এগুলো আমরা কন্ট্রাস্ট প্যারাগ্রাফে দেখতে পাই। ইট এক্সপ্লেইনস how they are different from each other, and in a contrast paragraph it is presented that how they are different, what are the differences between two things. হ্যাঁ, দুইটার অথবা তার বেশির মধ্যে কি কি ডিফারেন্স আছে এটা আমরা দেখতে পাবো। In this type of paragraph, the writer focuses on the distinct qualities, features or characteristics. So in this kind of paragraph only the differences are shown. এটার মধ্যে কি কি ডিস্টিংক্ট, কি কি ভিন্ন, কি কি কোয়ালিটিস আছে, কি কি ফিচার এদের মধ্যে ভিন্ন ভিন্ন, এদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি কি ভিন্নতা আছে, এগুলো তুলে ধরা হবে। ফর এক্সাম্পল, a contrast paragraph may explain how village life is different from city life in terms of environment, lifestyle and opportunities. So if we have to talk about the how village life is different from city life, তখন আমরা কি করব যে এটার মধ্যে এনভায়রনমেন্টাল কি সকল পার্থক্য আছে এবং হোয়াট আর দ্য different lifestyle between the people of village life, village people and city people, rural people and urban people, and opportunities, শহরের মানুষজন কি কি অপরচুনিটি পেয়ে থাকে এবং গ্রামের মানুষজনের মধ্যে কি কি অপরচুনিটি মধ্যে কি ধরনের পার্থক্য আছে, এগুলো আমরা কিন্তু বলবো। সো when we have to point out only the differences between two or more subjects, so that kind of paragraph, that particular type of paragraph is called contrast paragraph. And when we have to only point out, or we have to only select the similar things between two or more subjects, so that kind of paragraph will be called as comparison paragraph. Hopefully আমরা বুঝতে পারছি। Although both paragraphs discuss two or more subjects, they focus in different, their focus is different. A comparison paragraph emphasizes similarities while a contrast paragraph emphasizes differences. হ্যাঁ, এখানে আমাদের কম্প্যারিজন প্যারাগ্রাফ কি করবে, এমফাসাইজ। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবা এমফাসাইজ শব্দটার অর্থ কি? এনিওয়ান? কেউ জানো না? ফুটিয়ে তোলা ভাব প্রকাশ করা, এমন কিছু। ঠিক আছে, পুরাপুরি ঠিক হলো না। এমফাসাইজ শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কিছুতে বেশি জোর দেওয়া। হ্যাঁ, দেখো কি বলছে, এ কম্প্যারিজন প্যারাগ্রাফ এমফাসাইজেস সিমিলারিটিস, সিমিলারিটির উপর বেশি জোর দেয় যে দুইটার মধ্যে কি কি সিমিলার কোয়ালিটি আছে। এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কি করে, এ হচ্ছে ডিফারেন্সের উপর এমফাসাইজ করে, জোর দেয়। ওকে, তাহলে এমফাসাইজ শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া, গুরুত্বারোপ করা। এরপরে comparison shows what is common, whereas contrast highlights what is unique or different. হ্যাঁ, তাহলে কম্প্যারিজন প্যারাগ্রাফ কি করবে, যে দুইটার মধ্যে কমন কি আছে, আর হচ্ছে কন্ট্রাস্ট কি করবে, দুইটার মধ্যে কি ডিফারেন্ট আছে, এটা আমরা তুলে ধরব। আচ্ছা, এরপর আমরা আসি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ কি জিনিস, খায় না মাথায় দেয়। দেখো, a cause and effect paragraph is a paragraph that explains the reason for something and the results that come from it.
তাহলে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফে কি হয় যে কোনো একটা কারণ, যে কোনো একটা জিনিস হচ্ছে সেটার কারণ কি এবং ওই জিনিসটা হওয়ার ফলে কি কি ঘটতে পারে, হোয়াট আর দ্য রেজাল্ট দ্যাট মাইট কাম আফটার সামথিং ডুইং, কোনো একটা কিছু হওয়ার পরে সেটা রেজাল্ট কি কি হতে পারে, এটা আমরা কজ অ্যান্ড প্যারাগ্রাফে দেখতে পাবো, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফে দেখতে পাবো। It shows the relationship between an event and its consequences, যেটা বলা হলো যে একটা ঘটনা হবে এবং সেটার কি কি ফল আসতে পারে সেটা হবে। In simple words, it answers two questions, দুইটা প্রশ্নের এখানে আমরা উত্তর পাবো। কি? Why something happens, কোন একটা জিনিস কেন হয়, and what happens as a result, এবং সেই জিনিসটা হওয়ার ফলে কি ঘটবে এটা আমরা দেখতে পাবো। দেখো, the cause is the reason behind an event or action, কোন একটা জিনিস কেন হলো এটা হলো কজের দিক থেকে দেখানো হবে। the effect is the result or outcome of what cause of that cause, এবং ওই কারণে কি হলো, ইফেক্ট কি পড়লো, কি ঘটনা কি ঘটলো, সেটা হচ্ছে ইফেক্ট। This type of paragraph is useful because it helps readers understand how one event leads to another, এবং এই ধরনের প্যারাগ্রাফগুলো কেন ইউজফুল, আমরা বুঝতে পারবো যে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিভাবে ইন্টারকানেক্টেড, হ্যাঁ, কিভাবে ঘটলো কোন একটা জিনিস এটা আমরা জানতে পারি। The writer may discuss one cause with several effects or one effect with several cause, মানে একটা কাজের অনেক ধরনের ফল হতে পারে অথবা একটা ফলের অনেকগুলো কারণ হতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল, if a student studies regularly and sincerely, the cause is hard work and regular study. So if a student studies sincerely, যদি কোনো একটা স্টুডেন্ট যদি ভালোভাবে পড়াশোনা করে তার কারণ কি, সে হার্ড ওয়ার্ক করছে এবং রেগুলার স্টাডি করছে। দ্য ইফেক্ট মে বি গুড রেজাল্টস, বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাকসেস ইন এক্সামিনেশন, এবং এর ইফেক্ট কি, মাল্টিপল ইফেক্ট এখানে হতে পারে। এখানে গুড রেজাল্ট তুমি করতে পারো, তুমি একটা জিনিস যদি ভালো করে পড়াশোনা করো সেটা তুমি ভালোভাবে বুঝতে পারবা, বেটার আন্ডারস্ট্যান্ডিং তুমি পাবা, অ্যান্ড তুমি পরীক্ষাতে সাকসেসফুল হতে পারবা। সিমিলারলি, এনভায়রনমেন্ট পলিউশন মে বি দ্য কজ অ্যান্ড হেলথ প্রবলেমস মে বি দ্য ইফেক্ট। সহজ জিনিস। A cause and effect paragraph usually uses linking word such as, এখানে কি কি লিঙ্কার ব্যবহার করতে হবে আমাদেরকে, অথবা হতে পারে because, since, as a result, therefore and thus. These words make the relationship between cause and effect clear. এসবের ফলে কজ এন্ড ইফেক্টের যে সকল কারণ অথবা এটার মধ্যে যে একটা রিলেশনশিপ, কজ এবং ইফেক্টের মধ্যে যে একটা সম্পর্ক, এটা এই লিঙ্কার ব্যবহার করার কারণে আমরা ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টাইপ অফ রাইটিং বিকজ ইট এক্সপ্লেন্স হাউ ইভেন্টস আর কানেক্টেড, কিভাবে কোনো কিছু ঘটনার সাথে আরেকটা ঘটনা কানেক্টেড, কিভাবে কারণের সাথে ফলাফল কানেক্টেড, এটা আমরা এই ধরনের প্যারাগ্রাফে বুঝতে পারি। এরপর আমরা আসি যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্যারাগ্রাফ অ্যান্ড ইসে। ইসে এবং প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য কি, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ। A paragraph is a group of related sentences that develops one main idea. একটা আইডিয়ার উপর যখন একটা গ্রুপ অফ সেন্টেন্স মিলিত হয়, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট একটা থিমের উপর যখন লেখা হয়, কোনো নির্দিষ্ট একটা আইডিয়ার উপর লেখা হয়, তখন তাকে বলা হয় প্যারাগ্রাফ। It is usually short and focuses on a single topic. এবং প্যারাগ্রাফ তুলনামূলক শর্ট হয় ইসের তুলনায়, এখানে ইসের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তো এজন্য বলা হচ্ছে যে প্যারাগ্রাফ তুলনামূলক ছোট হয় এবং শুধুমাত্র একটা টপিকের উপর প্যারাগ্রাফ লেখা হয়ে থাকে। ঘটনা তো তাই, যখন কোনো একটা প্যারাগ্রাফ কিন্তু সিঙ্গেল একটা টপিক, যে তোমাকে স্কুল ম্যাগাজিন সম্বন্ধে, কলেজ ম্যাগাজিন সম্বন্ধে লিখতে বলা হয়েছে, তখন তুমি জাস্ট ওইখানে শুধুমাত্র কলেজ ম্যাগাজিন সম্বন্ধেই তুমি ওখানে বলবা। A paragraph has three main parts: topic sentence, supporting sentences and concluding sentence. তো এখানে আমরা একটা টপিক সেন্টেন্স পাবো, একটা হচ্ছে বডি পাবো অথবা সাপোর্টিং সেন্টেন্সেস পাবো এবং কনক্লুডিং টার্মিনেটর পাবো আমরা। দ্য টপিক সেন্টেন্সেস ইনক্লুডস দ্য মেইন আইডিয়া। টপিক সেন্টেন্সের মধ্যে কি থাকবে, মেইন যে আইডিয়া এটা একটা সেন্টেন্সের মধ্যে তুলে ধরা হবে।
The supporting sentence explain it. And what are the duty of the supporting sentences? The supporting sentences will drag down the topic sentence. Topic sentence কে তোমাকে হচ্ছে explain করবে body অথবা supporting sentence, and the concluding sentence end it, এবং concluding sentenceটা প্যারাগ্রাফটাকে শেষ করবে। A paragraph may consist of about 5 to 10 or more sentences. একটা প্যারাগ্রাফ ডিপেন্ডিং অন দ্য টপিক, এবং টপিকের উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ 5, 10, 15, 20, 25, 30 একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স হতে হবে। কিন্তু একটা জিনিস বলি, এই যে দেখো এই প্রশ্নটা লক্ষ্য করো, যদি আমরা ধরি তাহলে এই প্রশ্নটার মধ্যে কয়টা প্যারা আছে? এইটুকু একটা প্যারা, এইটুকু একটা প্যারা, এইটুকু একটা প্যারা, আর এটাকেও যদি ধরি তাহলে এটাও একটা প্যারা। সবসময় মনে রাখবা, একটা প্যারাগ্রাফ যখন লিখবা তখন কিন্তু প্যারাগ্রাফে মাল্টিপল প্যারা করা যাবে না। প্যারাগ্রাফে কখনো মাল্টিপল প্যারা থাকবে না। মাল্টিপল প্যারা কি? তুমি একটা প্যারাগ্রাফ লিখতে গেছো, অন্তত অনার্সে, আমরা এসএসসি এইচএসসিতে এই ভুলটা অনেকেই করি, যে প্যারার মধ্যে মাল্টিপল এই টাইপের স্ট্রাকচার করা। এই টাইপের স্ট্রাকচার কিন্তু একটা প্যারাগ্রাফ যখন লিখতে যাবো সেটা কিন্তু হবে না। যদি এরকম এই আচ্ছা, একটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু এই ধরনের স্ট্রাকচার করা যাবে না। একটা প্যারাগ্রাফ যা সিঙ্গেল একটা প্যারার মধ্যে লিখতে হবে। আর কম্পোজিশন অথবা ইসে যখন লিখবে তখন সেটাতে মাল্টিপল প্যারা তোমার হতে পারে। আচ্ছা, তো এটা গেল আমাদের প্যারাগ্রাফ। এখন আমরা আসি ইসে কি জিনিস। অ্যান ইসে ইজ আ লঙ্গার পিস অফ রাইটিং দ্যাট কনসিস্ট সেভারাল প্যারাগ্রাফ। তো একটা ইসের মধ্যে, ইসে হচ্ছে তুলনামূলক বড় এবং এটার মধ্যে একাধিক প্যারা থাকবে, একাধিক প্যারাগ্রাফ থাকবে। ইট ডিসকাসেস এ টপিক ইন গ্রেটার ডিটেইলস অ্যান্ড কভার ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য সাবজেক্ট। এবং একটা টপিককে এটা অনেক ব্রডলি, অনেক হিউজভাবে এটা ডিসকাস করবে এবং এর প্রত্যেকটা দিক সম্বন্ধে আমাদেরকে যখন আমরা ইসে লিখবো তখন আমাদেরকে কথা বলতে হবে। In an essay has 3 major parts: introduction, body and conclusion. So ইসেতেও 3টা মেজর পার্ট থাকে, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। দ্য ইন্ট্রোডাকশন প্রেজেন্টস দ্য টপিক, দ্য বডি ডিসকাসেস দ্য মেইন আইডিয়াস ইন সেপারেট প্যারাগ্রাফস। তো ইন্ট্রোডাকশনে টপিক সম্বন্ধে কথা বলা হয়, ঠিক আছে, এটা একটা প্যারা। এরপরে বডিতে কি হয়? বডিতে তোমার হচ্ছে সেপারেট প্যারাগ্রাফস থাকবে, তোমার হচ্ছে 3টা 4টা 5টা এরকম প্যারাগ্রাফ থাকবে বডির মধ্যে। অ্যান্ড দ্য কনক্লুশন সামারাইজেস দ্য ডিসকাশন। এবং কনক্লুশনে পুরাটা তুমি যে কথাগুলো বললা তার একটা সামারাইজ ফর্ম, একটা শ্রিঙ্ক ফর্ম আমরা কনক্লুশনে তুলে ধরবো। There are several differences between a paragraph and an essay. অনেক ধরনের ডিফারেন্স আছে। এ প্যারাগ্রাফ ডিসকাসেস অনলি ওয়ান সেন্ট্রাল আইডিয়া, বাট অ্যান ইসে ডিসকাসেস এ ব্রড টপিক উইথ মেনি আইডিয়া। প্যারাগ্রাফে একটা শুধুমাত্র সেন্ট্রাল যে একটা আইডিয়া, ছোট্ট একটা টপিক নিয়ে ছোটোখাটো একটা লেখনী তোমাকে উপস্থাপন করতে হয়। কিন্তু এসেতে কোনো একটা ব্রড টপিক এবং এর প্রত্যেকটা জিনিস তোমাকে খুঁটায় খুঁটায় মাল্টিপল প্যারাতে তোমাকে লিখতে হবে। এ প্যারাগ্রাফ ইজ শর্ট বাট অ্যান ইসে ইজ লং। প্যারাগ্রাফ ছোট, ইসে হচ্ছে বড়। এ প্যারাগ্রাফ কন্টেইনস অফ এ সিঙ্গেল ইউনিট অফ রাইটিং হোয়াইল অ্যান ইসে ইজ মেড আপ অফ মাল্টিপল প্যারাগ্রাফস। কেবলই যে কথাটা বললাম, যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখব, এ প্যারাগ্রাফ কনসিস্ট এ সিঙ্গেল ইউনিট অফ রাইটিং, একটা প্যারার মধ্যে তোমাকে প্যারাগ্রাফ শেষ করে ফেলতে হবে। হোয়াইল ইসে ইজ মেড আপ অফ মাল্টিপল প্যারাগ্রাফ, মাল্টিপল প্যারাগ্রাফের একটা মিক্সচার হচ্ছে তোমার ইসে। The organization of an essay is more formal and detailed than that of a paragraph. এবং ইসের কথাবার্তাগুলো সাধারণত প্যারাগ্রাফের চেয়ে বেশি ফর্মাল হয়। Therefore, a paragraph is smaller and simpler, whereas an essay is larger, more detailed and more complex in structure. একদম সহজ একটা টপিক। এরপর আমরা আসি 7 নম্বরে।
হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড প্যারাগ্রাফ? একটা ভালো প্যারাগ্রাফের কি কি বৈশিষ্ট্য আছে? ওকে, তো একটা ভালো প্যারাগ্রাফের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি বৈশিষ্ট্য আছে দেখো। এ প্যারাগ্রাফ ইজ এ পিস অফ রাইটিং, usually it consists of a group of sentences dealing with a single theme. The characteristics of a good paragraph are given below. দেখো, একটা গুড প্যারাগ্রাফের কি কি বৈশিষ্ট্য থাকতে হয়। এ গুড প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ইউনিটি, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। তো একটা গুড প্যারাগ্রাফের অবশ্যই ইউনিটি থাকতে হবে। ইউনিটি কেমন ইউনিটি? যে অল দ্য পার্টস শুড বি এ ব্যালেন্সড ওয়ান। একটা প্যারাগ্রাফের কি কি পার্টস থাকে? হ্যাঁ, ইন্ট্রোডাকশান, বডি, তারপর টার্মিনেটর, সবগুলোর একটা ব্যালেন্সড একটা ওয়ে, একটা ইউনাইটেড ওয়ে একটা প্যারাগ্রাফের থাকতে হবে। এরপর কি 2 নাম্বার, ইট মাস্ট হ্যাভ আ টপিক সেন্টেন্স উইথ এ কন্ট্রোলিং আইডিয়া। এবং এটার একটা টপিক সেন্টেন্স থাকতে হবে, এবং শুধুমাত্র যে টপিক সেন্টেন্স থাকবে তাও কিন্তু না, এবং ওই টপিক সেন্টেন্সটাতে একটা কন্ট্রোলিং আইডিয়া থাকতে হবে, যে পুরা যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা যে সম্বন্ধে প্যারাগ্রাফ, সেটার একটা ক্লিয়ার কাট ধারণা যেন আমরা টপিক সেন্টেন্স থেকে পেয়ে যাই, সেরকম একটা টপিক সেন্টেন্স আমাদের হতে হবে। ইট শুড হ্যাভ কোহিরেন্স। কোহিরেন্স যেটা বললাম, যে একটা প্যারাগ্রাফ যে লেখা হবে, ওই প্যারাগ্রাফটা যেন ক্রোনোলজিক্যালি হয়, ধারাবাহিক যেন হয়, প্রত্যেকটা পার্ট একটার পর একটা ধারাবাহিকভাবে যেন আসে, হ্যাঁ, জগাখিচুড়ি যেন না হয়। কোহিরেন্স, কোহেশন ইজ টু বি মেনটেইনড ইন গুড প্যারাগ্রাফ। এবং কোহেশন কি জিনিস? কোহেরেন্স অ্যান্ড কোহেশন, এই দুইটার মধ্যে কিন্তু তোমরা গড়বড় করে ফেলাও। কোহেশন কি জিনিস এবং কোহেরেন্স কি জিনিস এবং কোহেশন কি জিনিস? কোহেরেন্স হলো একটা প্যারাগ্রাফ যে তুমি লিখবা, ওই প্যারাগ্রাফটার মধ্যে যে ধারাবাহিকতা, সেটাকে বলা হয় হলো কোহেরেন্স। এবং কোহেশন কি জিনিস? কোহেশন হচ্ছে ওই পার্টিকুলার যে প্যারাগ্রাফ আছে, ওই পার্টিকুলার প্যারাগ্রাফে যে সকল গ্রামাটিক্যাল অথবা মানে এক কথায় গ্রামাটিক্যাল অথবা টেন্স রিলেটেড যে সকল দিকগুলা, এগুলো যেন প্রপারলি মেনটেন করা হয়, হ্যাঁ, সেগুলোকে বলা হয় হচ্ছে কোহেশন। ওকে, সো এ গুড প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ এ ব্যালেন্স বিটুইন কোহেরেন্স অ্যান্ড কোহেশন। ইট ইজ রিটেন, 5 নাম্বার, ইট ইজ রিটেন ইন কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার। এবং এটার মধ্যে কারেক্ট স্পেলিং থাকতে হবে, হ্যাঁ, এবং গ্রামার থাকতে হবে। ইট মাস্ট ফলো আইদার ব্রিটিশ অর আমেরিকান স্পেলিং অর গ্রামার। এবং এটার মধ্যে তোমার ব্রিটিশ অথবা আমেরিকান স্পেলিং অথবা গ্রামারের ব্যবহার করতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইট মাস্ট হ্যাভ এ স্যাটিসফ্যাক্টরি টার্মিনেটর। এবং এটার মধ্যে একটা সন্তোষজনক একটা টার্মিনেটর থাকতে হবে। সন্তোষজনক একটা যেন এন্ডিং আমরা পাই একটা প্যারাগ্রাফে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আসি লাস্ট ওয়ান, নেম ডিফারেন্ট টাইপ অফ প্যারাগ্রাফ। কি কি ধরনের প্যারাগ্রাফ আছে সেটার আমাদেরকে এখন নাম বলতে হবে। এ প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্স দ্যাট ডেভেলপ ওয়ান মেইন পয়েন্ট। প্যারাগ্রাফস আর অফ ডিফারেন্ট টাইপ। কি কি ধরনের প্যারাগ্রাফ আছে? কম্প্যারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আছে, এক্সাম্পল প্যারাগ্রাফ আছে, লিস্ট প্যারাগ্রাফ আছে, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আছে, ডেফিনেশন প্যারাগ্রাফ আছে, ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ, এক্সপোজিটরি প্যারাগ্রাফ, আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ, কম্প্যারিজন প্যারাগ্রাফ, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, ন্যারেশন প্যারাগ্রাফ অ্যান্ড ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। তো এতগুলো আমাদের প্যারাগ্রাফ আছে, কয়টা দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12। তো এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো আজকের ক্লাসে আমরা প্যারাগ্রাফের A to Z আমরা পড়লাম। তোমাদের পরীক্ষার জন্য যতগুলো ইম্পর্টেন্ট শর্ট আছে সবগুলো আমরা আজকে পড়ে ফেললাম, এবং আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো কাজেই আমার দায়িত্ব পড়ানো, তোমাদের দায়িত্ব পড়া। আমি
প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা লাইন, এমন কোনো প্রশ্নের লাইন নাই যেটা আমি তোমাদেরকে ডেসক্রাইব করে বললাম না আজকে। জাস্ট তোমাদেরকে এখন পড়তে হবে, পড়া ছাড়া আর কোনো কাজ নেই তোমাদের। আর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে মনে হয়? ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে। হ্যালো, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? লাস্ট ডেট জুন মাসের 11 তারিখ। জুন মাসের 11। 11 তারিখ। এটা 25 অথবা 30 তারিখ পর্যন্ত চলে যাবে। ফর্ম ফিল আপে এক ডেটে হয় না। এটার পরে গিয়ে দেখো যে আরেকটা নোটিশ দিবে, এক ধাপ বাড়াবে, তারপরে আরেক ধাপ বাড়াবে, সেটা হচ্ছে তোমার বিলম্ব মাসুল সহ, মানে পেনাল্টি সহ, এরকম। আচ্ছা, যাই হোক, আমরা খুব ইজিলি আমাদের কোর্সগুলো শেষ করে ফেলবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আমরা আজকে প্যারাগ্রাফ শেষ করলাম। কালকে আমাদের ছুটির দিন, কিন্তু এ সপ্তাহে আমরা কোনো ছুটি রাখবো না। আমরা বুধবারেও পড়বো, আমরা শুক্রবারেও পড়বো। সামনের দিন আমরা আসবো ইসের যতগুলো শর্ট কোশ্চিন আছে সবগুলো শর্ট কোশ্চিন কালকে আমরা শেষ করব। কাজে কেউ ক্লাস মিস দিবা না। যদি ক্লাস কোনোভাবে মিসও হয়ে যায়, আমরা রেকর্ড ক্লাসগুলো দেখে ফেলবো। এবং এখন এমন একটা অবস্থা যে একটা করে দিন যদি তুমি মিস দাও, একটা করে দিন যদি পড়া বাদ দাও, এটা তোমার মনে হবে যে জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ এই কথাটা এর আগে বহুবার বলছি, আরেকবার বলছি, সেটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট যেমন ভালো ডিপার্টমেন্ট, তেমন কিন্তু খুবই খারাপ ডিপার্টমেন্ট। তুমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ভালো করে পড়াশোনা করো, ভালো একটা সিজিপিএ নাও, হ্যাঁ, তুমি সরকারি হোক বেসরকারি হোক ভালো একটা জায়গায় যেতে পারবা। অন্তত যদি আমি একটা বাস্তবসম্মত কথা আমি বলতেছি, ঠিক আছে, যে আমাদের সবার যে সরকারি চাকরি হবে তা তো না, কিন্তু যাদের সরকারি হবে না তাদের জন্য, যারা ইংলিশে পড়তেছো তাদের জন্য বেসরকারি চাকরির ক্ষেত্রে কতটা কঠিন হবে তোমরা ধারণাও করতে পারছো না। কারণ সরকারিতে রেজাল্ট তেমন ম্যাটার করে না। তোমার যদি বেসিক ভালো থাকে, তুমি চাকরি পরীক্ষা দিলে এসে হ্যান ত্যান এগুলোতে তুমি হয়ে যাবে সরকারি। কিন্তু সরকারি চাকরি কয়জনের হয়? বেসরকারিতে সিজিপিএ এতটা ম্যাটার করে, ইউ জাস্ট কান্ট ইমাজিন। এখন পর্যন্ত সেই ধাপে তোমরা যাও নাই, তোমরা বুঝতে পারবে না। এবং অন্যান্য ডিপার্টমেন্ট তাও হয়, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যদি সিজিপিএ খারাপ হয় না, কিচ্ছু করতে পারবে না ভাইয়া, কিছুই করতে পারবে না, একদম সব জায়গাতে একদম অবহেলিত অবস্থায় থাকবা। এজন্য বলতেছি যে ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও পড়াশোনা করো। তাছাড়া কিন্তু এই যে আজকে এই কথাটা বললাম না, আজকে এই কথাটা বললাম 2026 সালে মে মাসে, আজ থেকে আর যখন অনার্স শেষ করে বের হবা, যখন মনে করো 30 সালে যখন বের হবা, তখন তার কিছুদিন পরে বুঝতে পারবা যে দাদা একটা কথা বলছিল, কেন বলছিল এবং কথাটার গ্রহণযোগ্যতা কতখানি ছিল। সো আশা করি মাথার মধ্যে কিছু ঢুকছে। নিজের জন্য না হলেও নিজের বাবা মা কষ্ট করে পড়াচ্ছে, তাদের কথা হলে ভেবেও পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার সামনের দিন আমাদের দেখা হবে। থ্যাংক ইউ।